আমার আর প্রতীকের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। দেশের আর পাঁচটা প্রেমের বিয়ের মতো আমাদের বিয়েটাও দুই পরিবারের কেউ মেনে নেয়নি। এমনকি আমাদের মুখ দেখতেও রাজি ছিল না। বহুদিন পর্যন্ত আমরা আলাদা থাকতাম। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হলে দাদা নানার মন গলবে, কিন্তু সে সুযোগ আর হয়নি। তার আগে একদিন খবর এলো আমার শ্বশুর ভীষণ অসুস্থ, বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের দেখতে চেয়েছেন, আমরা গেলাম। তিনিও টিকলেন 2 দিন মাত্র। শ্বশুর আব্বা মারা যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল। আমরা পেলাম বাসাবো এলাকার 7 তলার বাড়ির 4 তলার একটা ফ্ল্যাট। পাওয়ার পর ভাড়া বাড়ি ছেড়ে চলে গেলাম সেখানে। প্রতীক কিছু নগদ টাকা ভাগে পেলেন। এতদিন আমাদের সংসারটা স্বাচ্ছন্দ্যের সুখ দেখলো। আমি মনের মতো করে সংসার সাজালাম। রুটিন বাঁধা জীবন বদলানো না ঠিক, তবে নিজের একটা স্থায়ী ঠিকানা পেয়ে আমার অস্থির মনটা এতদিনে শান্ত হলো। ভাবলাম এবার সংসার বাড়ানোর দিকে নজর দেওয়া যায়। কেমন করে যেন মনে ভাবতে ভাবতেই একদিন আবিষ্কার করলাম আমি আর একা নই। নতুন অস্তিত্ব বেড়ে উঠেছে আমার মাঝে। বোধহয় একবার কারো প্রাপ্তির খাতা খুলে তাদের প্রাপ্তির পরিমাণটা বাড়তেই থাকে। নিজেদের ফ্ল্যাট আর নতুন অতিথির সাথে আর একটা সুসংবাদ এলো, প্রতীকের প্রমোশন। বেতন বেড়ে হলো প্রায় 1.5 গুণ। সাথে অবশ্য কাজও বাড়লো। প্রতীক সকালে বের হয়, ফেরে অনেক রাতে। মাঝে মধ্যে সপ্তাহে ছুটির 2 দিনও ফুরসত পায় না। আমি দিনে দিনে হয়ে পড়লাম একেবারে একা। একটা মানুষ পুরোপুরি একা থাকলে যে সারাদিন কী করবে, প্রথম ঘর গুছিয়ে কাজ করতে, গল্পের বই পড়ে সময় কাটাতাম। আস্তে আস্তে এই বিষয়গুলি বিরক্ত লাগতে শুরু করলো। আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক তখনও তেমন ভালো নয়, তাই কদিন সেখান থেকে আসার উপায় নেই। সারাদিন ছোট্ট 3 রুমের ফ্ল্যাটে আমার মনে হতে লাগলো কবে যেন দম বন্ধ হয়ে মরেই যাব। দিনে এমন বাজে সময় কাটলেও রাতটা প্রতীকের সাথে থাকতো, ভালো লাগতো। একদিন তার অফিস থেকে ট্যুর পড়লো, বাগুড়ে যেতে হবে, তাও 1 সপ্তাহের জন্য। আমি শুনে আঁতকে উঠলাম। প্রতীকের যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতেই হবে। শেষে ওর চিন্তা দেখে আমি অভয় দিলাম, একা থাকতে পারবো, সমস্যা হবে না। প্রতীক সেদিন চলে গেল। ঠিক সেদিন থেকে আমার সাথে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। এমন কিছু যা কখনো হয়তো কল্পনাও করিনি। শুরু থেকে বলি। আমার প্রচণ্ড চায়ের নেশা। দিনে অন্ততপক্ষে 4 কাপ চা না হলে চলে না। দুপুরে খাওয়ার পর ঘুম না আসায় 1 কাপ চা নিয়ে ছোট্ট বারান্দায় গিয়ে বসলাম। বারান্দা বলতে যা বোঝায়, এটা মোটেও তেমন কিছু নেই। এত সংকীর্ণ যে দুজন পাশাপাশি দাঁড়ানোই যায় না। তার উপর কোমরের উপর থেকে গ্রিল দেওয়া। এই গ্রিলের ফাঁক দিয়ে কোনো অপরূপ দৃশ্য দেখা যায় না। আমার ফ্ল্যাটটা বাড়ির পেছনের দিকে। আমার বারান্দা দিয়ে একটা অসমাপ্ত দালান দেখা যায়। আমি সেটাকে বলি পোড়া বলি। শ্যাওলা পড়া ইটের দেওয়াল আর অন্ধকারের জানলার ফোকরগুলো দেখতে মনে হয় কেউ কুৎসিত দাঁত বের করে হাসছে। তবুও মাঝে মধ্যে বারান্দায় যাই। সারা জীবন একতলার বাড়িতে বাস করা আমার একটা ঝুল বারান্দার খুব শখ ছিল। তাই দুধের স্বাদ ঘোলে তার চেয়ে ভালো করে বললে ভাতের মার দিয়ে মেটানোর চেষ্টা করি। চায়ের কাপে চুমুক দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম এক দম্পতির সামনের গতিতে দাঁড়িয়ে ঝগড়া করছে। তুমুল ঝগড়া চলছে বোঝা যায়, তবে কথাগুলো স্পষ্ট হয়ে কানে আসছে। গলিটায় কোনো মানুষজন নেই, এমনিতে তেমন থাকে না, আর এই ভর দুপুরবেলা থাকারও কথা নয়। দুজন দাঁত মুখ খিচে ঝগড়া দেখতে মজাই লাগছিল। চায়ের কথা মনে পড়তে দ্বিতীয় চুমুক দিতে গিয়ে দেখি কাপে এক ফোঁটাও চা অবশিষ্ট নেই। ভীষণ চমকে উঠলাম। একেবারে ধোয়া ওঠা গরম চা ছিল কোথায় গেল? লাফিয়ে উঠে দাঁড়িয়ে দেখি কোত্থাও পড়েনি। তাহলে কি আমি অজান্তে খেয়ে ফেললাম? কিন্তু তাই কি করে হয়? স্পষ্ট মনে আছে চায়ে মাত্র একটা চুমুক দিয়েছি। ভাবতে ভাবতে নিচের দিকে তাকাতে দেখলাম ঝগড়া মিটিয়ে দম্পতি হাত ধরাধরি করে সেই পোড়াবাড়িতে ঢুকে গেল। আশ্চর্য! এই পোড়াবাড়িতে তো কেউ থাকে না। বাড়িটার দিকে সরাসরি তাকাতেই আমার গাটা ছমছম করে উঠল। যেন এটা বাড়ি নয়, অশুভ কিছুর আস্তানা। চলে এলাম বারান্দায় থেকে। শরীরটা ঠিক সুবিধার লাগছে না বলে শুয়ে পড়লাম। কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যার একটু আগে আমি ঘরের সব বাতি জ্বালিয়ে দেই। প্রতি গেলে প্রয়োজনীয় বাতিগুলো ছাড়া বাকিগুলো নিভিয়ে ফেলি। সব সময়ের অভ্যাস। প্রতীক যেহেতু আসবে না, তাই ভাবলাম আজ সারা রাত জ্বালিয়ে রাখবো বাতিগুলো। শোয়া থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে চারিদিকে আঁধারে ছেয়ে গেছে। নিজের ঘরের লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। মহা মুশকিল হলো তো। এখন লাইট খারাপ হলে ঠিক করতে ঝামেলা হয়ে যাবে। ধুর! বিরক্ত হয়ে ঘরের বাইরে পা দিতে কলিং বেল বেজে উঠল। বসার ঘরে বাতিটাও জ্বলল না। পুরো বাড়িতে বিদ্যুৎ সংযোগের সমস্যা হলো নাকি? এদিকে যে বেল বাজাচ্ছে সে অস্থির হয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুললাম। খুলেই দেখলাম কেউ নেই।
এই 1 সেকেন্ড আগেই না বেল বাজালো। এত দ্রুতে কেউ চলে যেতে পারে? একই সাথে মাথায় খেলে গেল, বিদ্যুৎ লাইনের সমস্যা হলে কলিং বেল বাজলো কেমন করে? আবার ঘরে ফ্যান চলছে, শুধু লাইট জ্বলছে না। ভয়ে দমকা বাতাস ছুঁয়ে গেল আমার। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নামলো। এক ধাক্কায় দরজাটা লাগিয়ে দিলাম। সাথে সাথে শুনতে পেলাম দরজার ওপাশ থেকে কেউ জোরে জোরে হেসে উঠল। হাসির শব্দটা মানুষের হাসি হতে পারে না, কেমন ক্ষণক্ষণে গলার অট্টহাসি। একেবারে কলিজা কাঁপিয়ে দিল আমার। এদিকে অন্ধকার যেন গিলে খেতে আসছে। আর সহ্য হলো না। জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল রাত 11টায়। জেগে দেখি দরজার সামনে মেঝেতে পড়ে আছি। লাইট জ্বলছে। মাথার পেছনে ব্যথা, পায়ে ব্যথা। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। খাবার টেবিলে গিয়ে 1 গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেলাম। ভাবতে লাগলাম, যা দেখেছি সত্যি দেখেছি নাকি? এমনও তো হতে পারে আমি মাথা ঘুরে পড়ে গেছি। এর আগের ঘটনাগুলো আসলেই ঘটেনি, সেটাই ভেবে নিলাম আপাতত। দুপুরে ঠান্ডা ভাতটা কিছুটা গিলে নিয়ে শুয়ে পড়লাম। রাতে আর কিছু খাওয়া হলো না। পরের দিন ঘুম ভাঙলো দুপুর 12টায়। ছুটা বুয়ার বেল বাজানোর শব্দ। এমনিতে আমি ভোরে উঠি। আজ কি হলো? বুয়া কাজ করতে করতে বারবার বলল কিসের যেন গন্ধ পাচ্ছে সে। এদিকে গর্ভবতী হওয়ার পর থেকে আমার ঘ্রাণ শক্তি প্রবল হয়ে গেছে। সামান্য কিছুর গন্ধ করা লাগে। তবুও আমি কোনো গন্ধ পেলাম না। ও গন্ধের যন্ত্রণাতে দ্রুত কাজ করে দিয়ে চলে গেল। বিকেলের মধ্যে আমি ছাদে যাই। ছাদে দোলনা আছে, সুন্দর করে বাঁধানো বসার জায়গা আছে। 6 তলার একটা ছেলে, নাম অতুল, অনেক গাছপালা লাগিয়ে রেখেছে। ছাদে গেলে ভালোই লাগে। ছাদে তালা দেওয়া থাকে। তালা খুললে ঢুকতে দেখি ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। বদ্ধ ছাদে কিসের শব্দ হতে থাকে? এগিয়ে গিয়ে দেখি লোহার দোলনাটা দুলছে। একটুও বাতাস নেই ছাদে, কিন্তু দিনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে খালি দোলনাটা ক্রমাগত দুলে যাচ্ছে। কোনো মতে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে পিছিয়ে এলাম। দরজার কাছে এসে দেখি দরজা বাইরে থেকে লাগানো। টেনে ধাক্কা দিয়ে কোনোভাবে সেই দরজা খুলল না। আমার চারিদিক আঁধার হয়ে গেল। নিঃশ্বাস নিতে রীতিমতো কষ্ট হতে লাগলো। প্রচণ্ড আতঙ্কে দিশেহারা হয়ে গেলাম। দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম আমি। পানি ঝাপটায় হুঁশ ফিরল। চেয়ে দেখি মাথার উপর ঝুঁকে আছে রাতুল। চিন্তিত মুখে তাকিয়েছে। আমাকে চোখ খুলতে দেখে নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছেন? হ্যাঁ। রাতুল আর তার মা আমাকে আমার ফ্ল্যাটে রেখে গেল। বারবার জিজ্ঞাসা করলো কিছু লাগবে কিনা। আমি চেয়েও বলতে পারলাম না কিছু। অর্ধ পরিচিত মানুষদের সমস্যার কথা বলতে পারি না, তাও এমন আজব সমস্যা। প্রতীক ফোন করলো রাতে, তাকে কিছু বললাম না। সে কিছু উপদেশ দিয়ে ফোনটা রাখলো। ফোনটা রাখার পর মনে হলো কে যেন আমাকে চাপা গলায় ডাকছে। আবারও তীব্র ভয় গ্রাস করলো আমাকে। পায়ে পায়ে ঘর থেকে বের হয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে দেখতে পেলাম। পুরো বসার ঘরের বাতি জ্বলছে, শুধু বসার ঘরের বাতিটা নেভানো। ঘরের সোফাগুলোর ঠিক মাঝখানে একটা গোল ঘূর্ণির মতো কালো বাতাস ঘুরপাক খেয়ে উপরে উঠে যাচ্ছে। সেখান থেকে অদ্ভুত শব্দ আসছে, অপার্থিব আর্তনাদের মতো। বহুক্ষণ পার হওয়ার পর আস্তে আস্তে ঘূর্ণি কমে যায়। একটা কালো অবয়ব দৃশ্যমান হলো। জিনিসটা দেখতে মানুষের মতো হলেও কালো, মাথায় দুটো বড় শিং। চোখ মুখ কিছুটা দেখা যায় না, পুরো অবয়বটা অন্ধকার দিয়ে তৈরি। আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাতে লাগলো যে মনে হলো বের হয়ে আসবে। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে মাথা ঘুরিয়ে আমি দেওয়াল ধরে বসে পড়লাম। অবয়বটা এক জায়গায় স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার চোখটাও ওটার দিক থেকে সরছে না, মনে হচ্ছে অনন্তকালে চলে গেছে। কলিং বেলের শব্দে হঠাৎ চমকে উঠলাম। বাতি দুই একবার দপ করে জ্বলে উঠল। অভাবটা আর নেই। আমি কোনোমতে দেওয়াল ধরে উঠে গিয়ে দরজা খুললাম। অতুলের মা এসেছে। আমার অবস্থা দেখে দৌড়ে ঢুকলেন তিনি। তার হাতে খাবার ভর্তি ট্রে ছিল। সেটা খাবার টেবিলে রেখে আমাকে ধরে সোফায় বসালেন, পানি খাওয়ালেন। আমার তখন জোরে জোরে শ্বাস পড়ছে, পেটে চিনচিন ব্যথা। মিনিট 15 পর অতুলের মা এতক্ষণে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এবার আর লুকাছাপা করলাম না। ভীষণ ভয় পেয়ে গেছি। শুরু থেকে ওনাকে সব বলে দিলাম। উনি কিছুটা ভড়কে গেলেন। এমন হতে পারে তা বোধহয় ভাবেননি। তিনি বললেন, আজকে আমার ফ্ল্যাটে তালা দিয়ে তার ওখানে গিয়ে থাকতে। এই অবস্থায় এভাবে থাকা ঠিক না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি দ্বিমত করলাম না। তার সাথেই চললাম। অতুলদের বাসায় সেই রাতটা ভালোই কাটলো। ঘুম হলো ঠিকমতো। শুধু পেটের ব্যথাটা কমলো না। হালকা ব্যথাটা সর্বক্ষণ করছে। সকালে উঠে আমার বাসায় চলে এলাম। অতুলের মা নামাজ পড়ে আমাকে দোয়া পড়ে ঝেড়ে দিলেন। পানি পড়ে ফু দিয়ে দিলেন। আর বারবার বলে দিলেন সবসময় উঁচু করে থাকতে আর জিকির করতে। তাতে অশুভ কিছু ধারে কাছে ঘেঁষতে পারবে না। আমি তাই করলাম। রান্নাবান্না শেষ হলে দুপুর 1:30টার দিকে বড্ড ক্লান্ত হয়ে পড়লাম। মাথাটা কিছুতেই সোজা করে রাখতে পারছি না। কোনো মতে টলতে টলতে ঘরে গিয়ে শুয়ে পড়লাম।
শুয়েই ঘুম। দেখলাম একটা সাপ আমার পায়ের কাছ থেকে উঠে আসছে। পা বেয়ে বুকের কাছে এসে আমার সর্বাঙ্গ পেঁচিয়ে ধরল সেটা। ফনা তুলে কিছুক্ষণ সম্মোহীন চোখ দিয়ে সোজা আমার দিকে চেয়ে রইল। তারপর ছোবল হারল ঠিক আমার তলপেটে। প্রচণ্ড চিৎকার দিয়ে জেগে উঠলাম। স্বপ্ন দেখছিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘড়িতে দেখি বিকাল গড়িয়ে গেছে। গোসল না করে শরীর চটচটে লাগছে। দ্রুত গোসল করে নিলাম। খিদায় পেটে অস্থির হয়ে খেয়েও নিলাম অনেকটা। তারপর উঠে দাঁড়াতে গতকালের ঘটনা আবার ঘটল। সেই অভাব সামনে এসে দাঁড়ালো। এবার আমি শক্ত থেকে দোয়া পড়তে শুরু করলাম। চোখ বুজে ওটার থেকে উল্টো দিকে ঘুরে দোয়া পড়তে থাকলাম একটানা। অনেকটা সময় পার হওয়ার পর চোখ খুলে দেখি কিছুই নেই। আমি সাথে সাথে দরজা লাগিয়ে রওনা দিলাম অতুলদের বাসায়। অতুলের মা সব শুনে আজও তার বাড়িতে থাকতে বললেন। বললেন বহুদিন পরদিন আমাকে এক হুজুরের বাড়িতে নিয়ে যাবেন। সেই হুজুর নাকি জিন নিয়ে কাজ করেন। আর বললেন প্রতীককে সব বলে দিতে। আমি ভাবলাম বলে দিই, ও ও চলে আসুক, চাকরি গেলে পাওয়া যাবে। কিন্তু এবার আমার মা বা বাবুর কোনো ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ কী দিয়ে হবে? ওকে ফোন করতে গিয়ে মনে পড়লো গত রাতের পর ও আর একবারও আমায় ফোন করেনি। এত ব্যস্ত। আমি যে একা আছি সে কথা কি ভুলেই গেছে? এমনিতে অফিসে গেলেও তো কতবার ফোন করে খোঁজ নেয়। আর এতদূর গিয়ে হলোটা কি? ফোন করলাম ওকে। একবার, দুবার, তিনবার ধরল না। আমি ভয় পেয়ে গেলাম। আরও অনেকবার ফোন করার শেষ পর্যন্ত সে ধরল। আমি কেঁদেই ফেললাম। বললাম, কী হয়েছিল তোমার? সে একটু অপরাধী গলায় বলল, সরি, মিটিংয়ে ছিলাম। এই সময়? হ্যাঁ, কী করব বলো? কেমন আছো? ভালো। আজকের মতো কাজ শেষ? না, অফিস শেষ হতে দেরি আছে। এই সন্ধ্যাবেলা কিসের কাজ? আছে, বুঝবা না তুমি। রাখি এখন, পরে কথা বলছি। আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। প্রতীক আমাকে একবারও জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি। অথচ তাকে নিজের অসুখের কথা বলতেই ফোন করেছিলাম। হঠাৎ এত কান্না পেল, আমি বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করলাম। বা আমার কথা খুব মনে পড়ছে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। রাতটা কোনো মতে কেটে গেলে সকালে একটু হুজুরের কাছে চললাম, আমি আর অতুলের মা। হুজুর মধ্যবয়সী, দাড়ি গোঁফ ভর্তি মুখ, চোখে সুরমা, সাদা আলখাল্লা। একটা দরজা জানলাবিহীন ঘরে বসে আছেন। তার কাছে নাকি লোকজনের ভিড় লেগেই থাকে। তবে এই সকালবেলা তেমন কোনো লোক দেখা গেল না। গিয়ে আমরা ঘরে ঢুকে গেলাম হুজুরের ঘরে। হুজুর আমাকে দেখে চোখ মুখ শক্ত করে ফেললেন। কঠিন গলায় বললেন, বসো। অতুলের মা ওনাকে সব খুলে বললেন। হুজুর কিছুক্ষণ মৌন থাকার পর আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কালো জাদু করা হয়েছে। আমি ভীষণ চমকে উঠলাম। আমার সাথে কে এমন করবে? জিজ্ঞেস করলাম। হুজুর বললেন, সেটা দেখতে হবে। তোমার উপর যে খারাপ জিন ভর করছে তার সাথে কথা বলতে হবে। কথা বলা যাবে? হ্যাঁ। তোমরা আজকে সন্ধ্যায় আরেকবার আসবে। ততক্ষণের জন্য তিনি আমাকে একটা তাবিজ দিলেন আর কিছু দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। কয়েকটা আমল দিলেন সারাক্ষণ পড়ার জন্য। সেখান থেকে আসার পর আর স্বাভাবিক কিছু দেখলাম না। শুধু চিন্তা হচ্ছে আমার বাচ্চাটার জন্য। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর বাবার তো খোঁজ নেই। সে এমন স্বার্থপরতা কেন করছে হঠাৎ? যতই যাই হোক, মনে মনে দোয়া করে যাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি চলে আসে। ভাবলাম সন্ধ্যায় হুজুরকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করব। বাড়ি ফিরে আমার ফ্ল্যাটেই রইলাম। কয়েকদিন ঘর গোছানো হয়নি বলে ঘরটা বেশ নোংরা লাগছে। ভাবলাম গুছিয়ে নিই। মনটাও অন্যদিন ব্যস্ত থাকলেও আজে বাজে চিন্তাগুলো আসবে না। প্রতীকের একটা লেখা টেবিলে আছে, যেটার কাগজপত্র আমি সাধারণত ধরি না। ও নিজের মতো গুছিয়ে রাখে। এলোমেলো দেখে সেটা একটু গোছাতে গিয়ে ডায়েরির ভাঁজে কয়েকটা চিঠি নজরে এলো। অনেক দিনের পুরনো চিঠি, কয়েকটা চিরকুট, সবগুলো প্রতীকের প্রেম নিবেদন করে লেখা। কে লিখেছে জানা নেই, কোথাও প্রেয়কের নাম লেখা নেই। প্রতীক এগুলো যত্ন করে রেখেছে। বাহ! আরও খুঁজে কিছু পেলাম না। মনটা তিক্ত হয়ে রইল। এসব কি হচ্ছে আমার সাথে? দুপুরে খাবার অতুলের মা দিয়ে গেছিল। সেগুলো খেয়ে হুজুরের দোয়া আমল করে নিলাম। বিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু যাওয়ার পথে বেশ কয়েকবার বাধা পড়ল। প্রথমত আমার ফ্ল্যাটের দরজা হঠাৎ এমনভাবে আটকে গেল যেন সেটা কোনোভাবেই টেনে খুলতে পারলাম না। অনেকক্ষণ টানাটানি পরে ক্লান্ত হয়ে বসে পড়লাম। এদিকে অতুলের মা বাইরে থেকে দরজা নক করেই যাচ্ছে। ওনাকে ফোন করে ঘটনা বলি। উনি বাইরে দেখে দোয়া পড়ে দরজা টান দিতে সেটা খুলে গেল। এবার বাড়ি থেকে বের হওয়ার মেইন গেট পার হতে গিয়ে সামনে একটা নোংরা কালো বিড়াল পড়ল। কুতকুতে সবুজ চোখে এমনভাবে তাকিয়ে রইল, সেদিকে দেখলে আত্মাও কেঁপে ওঠে। বিড়ালটা যতই তাড়াতে চাই সেটা আরও কাজ ঘেঁষে আসে। পরে ওটার উপর দিয়েই চলে গেলাম। রিকশায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করতে করতে কোনো মতে বেঁচে গেলাম। শেষ পর্যন্ত পৌঁছালাম হুজুরের আস্তানায়। হুজুরকে দেখে মনে হলো তিনি প্রস্তুত হয়েছিলেন। আমরা তার ঘরে গিয়ে বসলে তিনি আমাকে একটা পানীয় খেতে দিলেন। মিষ্টি জাতীয় পানীয়টা খাওয়ার পরেই মাথা ঝিমঝিম করতে শুরু হলো। এরপর কি হলো মনে নেই। অনেকক্ষণ পর জ্ঞান হলো।
তখন আমি মেঝেতে শুয়েছি, আমার মাথা অতুলের মায়ের কোলে। ঘরটা আগরপাতির গন্ধে ভরপুর। হুজুর জানালেন এক্ষুনি তিনি আমার বাসায় যাবেন। আমরা রওনা হলাম। অতুলের মা আমাকে রাস্তায় সব বললেন। আমি জ্ঞান হারানোর পর নাকি আমার সাথে জিনটার সাথে তিনি কথা বলেছেন। সেটা আমার মুখ দিয়ে বললেও কণ্ঠ ছিল ভিন্ন। জিনটা বলেছেন সে এক জাদুঘরের কথায় আমার উপর আছর করেছেন। জাদুঘরের নাম ধাম জিজ্ঞাসা করলে জানা জানি, তবে জিনকে চাপ দিলে সে জানিয়েছে আমাকে তাবিজ করে রাখা হয়েছে আর তাবিজটা আমার ফ্ল্যাটে এসে। ফ্ল্যাটে গিয়ে আবারও সেই ঘটনা পুনরাবৃত্তি হলো। আমি পাক পবিত্র হয়ে এলে হুজুর সূরা ফাতিহা থেকে শুরু করে বাকরা পর্যন্ত পড়লেন। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে জানতে পারলাম আমাকে জাদু করা তাবিজটা পাওয়া গেছে আমার বালিশের তুলোর ভিতরে। বালিশটা ছিল নতুন। হুজুর তাবিজটা খুললে ভেতর থেকে হিজিবিজি লেখা একটা কাগজ, লাল সুতো, আমার নখের অংশ আর একসাথে গিট দেওয়া আমার এক গেছে চুল। আমার ভীষণ ভয় পেতে গেলাম। হুজুর একটা একটা করে জিনিসগুলো আলাদা করে দিল। চুলের গিঁটগুলো ধোয়া পড়ে ছাড়লেন। তারপর সব কিছু পুড়িয়ে দিলেন আগুনে। যাওয়ার আগে বলে গেলেন আমার স্বামীকে দেখে রাখতে। কারণ যে জাদু করেছে সে চাইছে আমার স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে। আমার কলিজা শুকিয়ে এলো এবার। কে করেছে এটা জানার খুব প্রয়োজন। কেন বিচ্ছেদ ঘটাতে চায় আমাদের? হুজুর চলে গেলে সেদিন রাতে আর পরদিন আমার সাথে আর কিছুই হলো না। আমার বাচ্চা সুস্থ এসে ভাবতেই সে আতঙ্ক ক্ষণে ক্ষণে চেপে ধরছিল, সেটা আর রইল না। কিন্তু বুকের মধ্যে চাপা ব্যথা আর আশঙ্কা দুলতে থাকলো। পথিক এই দুদিন ফোনে পাওয়া যায়নি, চিন্তায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। শেষে না পেরে পথিকের অফিসের এক কলিগকে ফোন করলাম। তার কাছে যা শুনলাম তাতে মনে হলো কেউ আমার হৃৎপিণ্ডটা বের করে নিল। পথিক কোনো ট্যুরেই যায়নি, সে অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছে। হতাশায় ভেঙে পড়লাম। পথিক কি তবে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে? তার সাথে ঘুরতে যায়নি তো? ওই চিঠিদাতা মেয়েটাই কি? পথিক ফেরার কথা আগামী পরশু। ফেরার আগে কিছু জানানোর উপায় নেই। অসংখ্য বার তাকে ফোন করে পাওয়া গেল না। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। প্রদীপ ফিরল না। এদিকে ফোন বন্ধ। একটা মানুষ কোথাও উধাও হয়ে যেতে পারে? আমি ওর বাড়িতে ফোন দিলাম। সেখানে কেউ কিছু জানে না। ননদ আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। এক একটা দিন ভীষণ ভারী মনে হচ্ছে। এক একটা মুহূর্ত বছরের সমান। এই দুর্যোগের দিনে অতুল আর তার মা যা করলো তা কোনোদিন ভোলার নয়। তবে তাদের উপরেই বা কতটুকু নির্ভর করা যায়? আমি একদিন বাসা থেকে বের হলাম কেনাকাটা করতে। বাজার নেই। আরও কিছু দরকারি জিনিস এই মুহূর্তে না কিনলেই নয়। আমাদের বাড়িতে লিফট নেই। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ উটকো একটা গন্ধ পেলাম। এত কড়া গন্ধ যে পেটের নাড়িভুড়ি বের হতে চাইল। সেখানেই বমি করলাম। শরীর এত কাহিল উঠে যে ওঠা বা নামার শক্তি রইল না। অনেকক্ষণ বসে একটুও ভালো লাগলো না। শুরু হলো, উঠে দাঁড়ালাম। তখনই অদৃশ্য কে যেন ধাক্কা দিল আমায়। সোজা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লাম। মাথা ঠুকে গেল প্রচণ্ড জোরে। আর কিছু মনে নেই। জ্ঞান হতে নিজেকে পেলাম হাসপাতালে। প্রচণ্ড পেটে ব্যথা। পেটে হাত দিয়ে বুঝতে পারলাম ঈষৎ ফোলা উঠে অংশটা সমান হয়ে গেছে। ভেতরের মানুষটা আর পৃথিবী দেখা হলো না। চিৎকার করে কেঁদে উঠলাম। ডাক্তার নার্স সব জড়ো হলেন। নার্সরা ধরে রাখলেন আমাকে। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। পুরো পৃথিবীটাই অন্ধকার লাগতে শুরু করলো। হাসপাতালে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ির প্রায় সবাই এসেছেন। মা বাবা অনেক কাঁদলেন আমাকে জড়িয়ে ধরে। প্রতীকের কোনো খোঁজ নেই। সবাই অনেক খুঁজে তাকে কোত্থাও পেল না। অতুলের মা পরপর কয়েকদিন হুজুরকে নিয়ে এলেন। তার থেকে জানতে পারলাম জিনটা নাকি আবার আমার কাছে এসেছিল। এবার তিনি শক্তিশালী তাবিজ দিয়ে রাখলেন সবসময় গলায় পড়ে থাকার জন্য। তিনি অবশ্য জানালেন জিনটার মূল উদ্দেশ্য ছিল আমার আর আমার স্বামীর বিচ্ছেদ ঘটানো, সাথে বাচ্চাটাকে মেরে ফেলা। উদ্দেশ্য সফল হয়েছে। এবার হয়তো সে আর ফিরবে না। জিনের উপদ্রব সত্যিই আর হলো না। মোটামুটি সুস্থ হলে আমি হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি গেলাম। তবে পুরোপুরি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো। এর মাঝে পেরিয়ে গেল ৩টা মাস। প্রতীক এই ৩ মাসে কোনো খোঁজ পায়নি। সবাই যদিও বলেছে সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। ছেড়ে যেতে হলে উধাও হয়ে যেতে হবে না। আমি নিশ্চিত তার কোনো বিপদ হয়েছে, আর সেটা খুঁজে বের করতে হবে। একদিন আমি বাসাবোর ফ্ল্যাটে এলাম। প্রতীকের টেবিলে যে প্রেমপত্রগুলো পেয়েছিলাম সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। সেগুলো থেকে কিছু পাওয়া গেল না। তখন মনে পড়লো প্রতীক ডায়েরি লিখত নিয়মিত। ডায়েরিগুলো টেবিলের ড্রয়ারে তালা দিয়ে রাখতো। আমি অবশ্য এমনিতে তার নিজস্ব জিনিস পড়ে দেখতাম না। টেবিলের ড্রয়ারে চাবি পাওয়া গেল না। তালাটা ছুরি দিয়ে খুঁচিয়ে নষ্ট করে ড্রয়ার খুললাম। ডায়েরিগুলো জায়গা মতো পাওয়া গেল। ডায়েরি পড়ে আমার চোখ ছানা পড়া। সত্যি প্রতীকের একটা মেয়ের সাথে সম্পর্ক চলছে, তাও প্রায় 4 মাস ধরে। মেয়েটার নাম আদিবা। আদিবার সাথে ওর স্কুলে থাকাকালীন সময়ে সম্পর্ক ছিল।
আদিবা ওর দূর সম্পর্কে আত্মীয়। কোনো কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেছিল। তারপর আর দেখা হয়নি কোনোদিন। প্রতীকের বাবা মারা যাওয়ার সময় আদিবা এসেছিল। তখন তাদের আবার দেখা হয়। পুরনো সম্পর্ক খুঁজে ঘা করার চেষ্টা করে আদিবা। প্রতীক প্রথম দিকে পাত্তা না দিলেও পরে দুর্বল হয়ে পড়ে। আমি গর্ভবতী হওয়ার পর আদিবাকে আরও বেশি সময় দিতে থাকে। প্রায় প্রতিদিন তারা দেখা করছে, ঘুরতে গিয়েছে। শেষে আমাকে ট্যুরের কথা বলে তারা ঘুরতে গিয়েছিল কক্সবাজার। প্রতীক অনেকবার লিখেছে তারা আমার জন্য খারাপ লাগে, অনুশোচনা হয়, কিন্তু আদিবার প্রতি আসক্ত কিছুতেই এড়াতে পারে না। ডায়েরি পড়া শেষ করলাম। বুকে পাথর চেপে বুক ফেটে চিৎকার বের হলো। কতক্ষণ কাঁদলাম হিসাব নেই। যার জন্য সব ছেড়ে এলাম সে এমন করছে ভাবলেই মরে যেতে ইচ্ছে করে। তবে ভেঙে পড়লাম না এবার। সেখানেই বসে প্রতিজ্ঞা করলাম এই মেয়েকে আমি শিক্ষা দিয়েই যাব। প্রতীকে যা খুশি হোক, আমার সন্তানকে মেরে ফেলার শাস্তি না দিলে আমার শাস্তি হবে না। আমার শ্বশুরবাড়ি থেকে জানতে পেলাম আদিবার নাকি প্রায় 4 মাস আগে বাড়ি থেকে পালিয়েছে। কার সাথে গেছে কেউ জানে না। তাকে অনেক খুঁজে পাওয়া যায়নি। ওরা প্রতীকের সাথে আদিবার সম্পর্কের কথা জানতো। ওরা একসাথে পালিয়েছে সেই সন্দেহ করেছিল, তবে আমাকে বলেনি। আবার ফিরলাম ফ্ল্যাটে, তন্ন তন্ন করে খুঁজলাম ক্লু। কোথাও যেতে পারে ওরা। আবার প্রতীকের ডায়েরিটা মিললাম। এক জায়গায় সূত্র মিলল। প্রতীক একবার আদিকে তার সাথে দেখা করতে গিয়েছিল উত্তরার একটি বাড়িতে। বাড়ি খানিকটা অদ্ভুত বর্ণনা লিখেছে সে। এসব কথা প্রথমবার পড়তে গিয়ে এড়িয়ে গেছিলাম। এবার মন দিয়ে পড়লাম প্রতীকের ডায়েরি থেকে। আদিবা আজ খুব আবদার করলো ওর গুরুমায়ের সাথে দেখা করতে। গুরুমাটাকে অনেকবার জিজ্ঞাসা করলো, ও বলেনি। শুধু বলেছিল সারপ্রাইজ দিবে। আমিও সারপ্রাইজ হতে দারুণ আগ্রহ নিয়ে গুরুমায়ের কাছে গেলাম। অফিস থেকে আজ তাড়াতাড়ি ছুটি নিয়েছি। বস তো ঝাড়লেনে 0.5 ঘন্টা। নিহাত আমাকে পছন্দ করেন বলে ছুটি দিলেন, অন্য কেউ হলে দিত না। আমার ইদানিং কেমন যেন নেশা নেশা লাগে। আমার মনে হয় আদিবাকে ছাড়া পৃথিবীর বাকি সব তুচ্ছ। এভাবে বললে চাকরি বেশি দিন টিকবে না, কিন্তু ওর আবদার আমি কিছুতেই ফেলতে পারি না। উত্তরে বিশাল জমির উপর বড় বাড়ি। বাগান পেরিয়ে টকটকে লাল রঙের বাড়িটা দেখে গা ছমছম করছিল আমার। বাড়ির বাইরেটা থেকে অবশ্য বোঝা যাচ্ছে না ভেতরটা এমন। বাড়ির শ্যাওলা পড়া উঁচু প্রাচীর। বাড়ির পাশে একটি 3 তলা পুরনো বাড়ি। গুরুমায়ের সাথে দেখা হলো। কালো শাড়ি, কপালে লাল টিপ পরা বিশাল আকার এক মহিলা, গলায় বড় বড় পুঁতির মালা। আমার মহিলাকে দেখে এত ভালো লাগলো, এখন ভাবতেই ভয় লাগছে। কিন্তু তখন খুব ভক্তি যাচ্ছিল আমার। অনেকক্ষণ তার কাছে বসেছিলাম। তিনি একটা লাল ড্রিঙ্ক খেতে দিয়েছিলেন। ড্রিঙ্কটা এত ভালো ছিল যেন মনে হচ্ছিল অমৃত। এখনও মুখে স্বাদ লেগেছে। উনি আদিবার কোন হিসেবে গুরু জিজ্ঞাসা করলে ও বলল উনি নাকি ওকে অনেক কিছু শিখেছেন, আর বাস্তব বিস্তারিত বললেন না। আজ ফেরার সময় ইচ্ছে করছিল আদিবার সাথে কোথাও চলে যাই। এই ফ্ল্যাটে ফিরতে ইচ্ছে করছে না। শুধু নীলুর প্রতি দায়িত্ববোধ আর আমার অনাগত সন্তানের টানে ফিরতে হয়। কিন্তু কদিন পারবো জানি না। উত্তরে গিয়ে অনেক খুঁজে বাড়িটা বের করলাম, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না। তবে ভেতরে যে ঢুকতে হবে আমি পরিকল্পনা করতে শুরু করলাম। সমস্যা হলো কিছুতেই কাজ হয় না। আদিবার গুরুমা এমনভাবে বাড়িটা সুরক্ষার ব্যবস্থা করে রেখেছে যে সেটা ভেদ করে অসম্ভবের কাছাকাছি। কাজের মেয়ে সেজে, চুরি করে, ভিক্ষুক সেজে দেওয়াল টপকে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারলাম না। একটা সময় হাল ছেড়ে দিলাম আমি। ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়তে লাগলাম আমি। মানসিক ডাক্তার দেখালাম। একদিন হঠাৎ আমার পরিচয় হলো এক অদ্ভুত লোকের সাথে। আমি তখন পাগলের মতো তাকে কালো জাদু জানে এমন কারো ব্যাপারে জিজ্ঞাসা করে করে অস্থির। সেই সুবাদে অনেকের সাথে আলাপ হয়েছিল। বেশিরভাগ আজেবাজে লোক। এদের কিছু করার আগে টাকা চাই। টাকা পাওয়ার পর কাজ কিছু করতে পারে না। চেষ্টা করে কিনা কে জানে। এর মধ্যে আবার এক ভয়ানক লোকের সাথে পরিচয় হয়ে গেছিল। সে নাকি জাদুকর। কালো জাদু জানে। আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য রাত 12টার পর শ্মশানে যেতে হবে মরার খুলি জোগাড় করতে। ভয়ানক ব্যাপার। আমি রাজি হলাম। আসলে এমন কিছু চাইছিলাম না আমি। চাইছিলাম সোজা পথে কিছু করতে। সেই সময় আবিদ নামক লোকের সাথে পরিচয় হয়। পরিচয় পর্বটা মজার। আমি নীলক্ষেতে গিয়েছিলাম কালো জাদু সম্পর্কে বই কেনার জন্য। ইন্টারনেট ঘেঁটে এ সম্পর্কে মোটামুটি পড়াশোনা করেছি। বিদেশি লেখকদের বই পড়েছি। এবার আবার খুঁজতে গিয়ে একটা দোকানে অনেক পুরনো একটা বই পেলাম। বইয়ের পুরো মলাট হলদে পাতায় হিজিবিজি ভাষায় লেখা। কেন যেন কিনতে ইচ্ছে হলো। দোকানিকে দিতে বললাম। ঠিক সে সময় একজন পেছন থেকে বলল, এক্সকিউজ মি, বইটা কি আপনি নেবেন? আমি নিতে চাইছিলাম। আপনি হয়তো এর পাঠোদয় করতে পারবেন না, আমার খুব কাজে লাগবে। আমি পেছনে ঘুরে লোকটার দিকে তাকালাম। শ্যামলা গায়ের রং, সুন্দর করে আঁচড়ানো চুল, নীল শার্ট, কালো জিন্স, শক্ত চল। তবে কথা বলার ভঙ্গি অমায়িক। একটু অবাক হয়ে বললাম, আপনি কি ভাষা বিশেষজ্ঞ? উনি হাসলেন, বেশ মিষ্টি হাসি। বলেন, জি না, তবে অনেক পুরনো লেখার পাঠোদ্ধার করছি। আশা করি এটা পারবো।
একটু আশাবাদী হয়ে জিজ্ঞেস করলাম, সত্যি? যদি পড়তে পারেন তাহলে আমাকে একটু অনুবাদ করে দেন না, তাহলে বইটা আপনার জন্য ছেড়ে দেবো। লোকটা এবার একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, কেন বলুন তো? ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনার কি কাজ? দোকানে এতক্ষণ ধৈর্য ধরে গেছেন। বলল, কে নিবে নিয়ে নেন, অন্য কাস্টমার দাঁড়ায় আছে। দেখলাম সত্যি আমরা দোকান জুড়ে দাঁড়িয়েছি। আমি দাম মিটিয়ে বইটা হাতে নিয়ে লোকটার সাথে বের হলাম। একটু ফাঁকা জায়গায় এসে বললাম, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমি সব কিছু জানতে চাই। আমার এক জীবন নরক হয়ে গেছে শুধু এই কারণে। লোকটা একটু হেসে নিজের পরিচয় দিলেন। আমি আবিদ হাসান, একটা প্রাইভেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের লেকচারার। সেই সাথে প্যারানর্মাল বিষয়ে পড়াশোনা মোটামুটি আছে। আমরা কোথাও বসে কথা বলি? অবশ্যই। একটা মোটামুটি ফাঁকা কফি শপে গিয়ে বসলাম। আশেপাশে টেবিলগুলো দূরে দূরে থাকায় এক টেবিল থেকে অন্য টেবিলে কথা শোনা যায় না। আমি সেখানে বসে নিজের কথা পুরোটাই বললাম। আবিদ সব মনোযোগ দিয়ে শুনে আমাকে বললেন, আমি সম্ভবত আপনাকে সাহায্য করতে পারবো। পারবেন? আমি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। সত্যি আবিদ হাসান লোকটাকে আমার পছন্দ হয়েছে। মনে হচ্ছে উনি শত চেষ্টা করলে হয়তো আমার প্রতিশোধ নিতে সাহায্য করবেন। আমি বললাম, জি। আপনি যে বাড়ির কথা বললেন সেটার ব্যাপারে খোঁজ নিব। ঠিক ৪ দিন পর আপনাকে ফোন করব। সেদিন থেকে ৪টা দিন পর্যন্ত আমি প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে রইলাম। ঠিক ৪ দিন পরে আবিদের ফোন এলো। জিজ্ঞাসা করলাম, কিছু পেলেন? হ্যাঁ, ফোনে বলা যাবে না। আপনার অসুবিধা না হলে আপনার বাসায় আসতে পারবেন? আমি একা থাকি। একটু ভেবে বললাম, যাই, যা আছে কপালে। বললাম, যাবো। ৮ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আবিদের বাড়িতে। ৪ তলা বাড়ির দোতলায় থাকে তে। আবিদের বাসায় ঢুকে এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। এত বই একটা মানুষ কেমন করে থাকে? পুরো ৩টা ঘর, ডাইনিং, ড্রয়িং, সব জায়গায় ছড়ানো ছিটানো। আর বেশিরভাগ বই জিন, ভূত, কালো জাদু সম্পর্কে। সেই সাথে ঘরের ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ। আবিদ আমাদের দুজনের জন্য কফি বানিয়ে এনে মেঝেতে বসলেন। আমি মেঝেতে বসছি কারণ ড্রয়িং রুমটাতে কোনো আসবাবপত্র নেই, শুধু মেঝেতে স্তূপ করা বইপত্র। আবিদ বক্তৃতার ঢঙে বললেন, আপনাকে যে কালো জাদু করেছিল আর আপনার স্বামীকে যে গায়েব দিয়েছে সেই মহিলার উপর আমি এই কয়দিন নজর রেখেছি। উনি অবশ্য অনেক সতর্কতা অবলম্বন করেন, তবে আমি ধরতে পেরেছি ওনার কালো জাদু বেশ শক্তিশালী। এত শক্তিশালী কালো জাদুর মুখোমুখি আমি আগে হইনি। ওনার সুরক্ষা বলয় ভেদ করে যাওয়ার যথেষ্ট শক্ত। এমন একজনকে শেষ করতে পারলে মানুষের অনেক উপকার হবে, কারণ এদের কাজ অন্যের ক্ষতি করা। তাই আপনি চান অথবা না চান এই মহিলাকে আমি শেষ করার চেষ্টা করব, আর তাতে জীবনের ঝুঁকি অনেকখানি। এখন আপনি বলুন, আপনি আমার সাথে যাবেন নাকি প্রতিশোধের ইচ্ছে এখানে মুলতবি করবেন? বললাম, স্বাচ্ছন্দ্যে যাব। বলুন কী করতে হবে? শুনুন, ম্যাজিক ২ ধরনের হতে পারে। একটা ব্ল্যাক ম্যাজিক, অন্যটা হোয়াইট ম্যাজিক। কালোর বিপরীত সাদা। এই সাদা জাদু দিতে কালোটার মোকাবেলা করা সম্ভব, আর আমি সেটাই করার চেষ্টা করব। আমি তুড়ি বাজিয়ে বললাম, আমিও এটাই চাইছিলাম। ঠিক আছে, তাহলে তৈরি থাকবেন। আমি একবারে ওই বাড়ি আটকের জন্য যাব। আপনি সাথে থাকলে কাজটা অনেকখানি সহজ হবে। কিন্তু আমি ভেবেছিলাম এখানে বসেই কিছু করতে পারবেন। আপনি যেহেতু জাদু জানেন, মানে ওখানে গিয়ে কী হবে বুঝতে পারছি না। আবিদ কৌতুক সুরে বললেন, আপনিও তো যেতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? তখন আমি ডেসপারেট ছিলাম। উনি হেসে বললেন, আমি খুনটুন করতে যাচ্ছি না। একজন জাদুঘরের সবচেয়ে বড় হার হলো জাদুর লড়াইয়ে হেরে যাওয়া আর জাদুর ক্ষমতা হারিয়ে ফেলা। আমি সেটাই চেষ্টা করব। আমি আশ্বস্ত হয়ে বললাম, তাহলে ঠিক আছে। কিন্তু এখানে হয়তো প্রতীক আর আদিবাও আছে। হ্যাঁ, তাদের অবস্থা জানি না। তবে তারা সমস্যা না। সমস্যা হলো তাদের গুরুমা। সেদিন আমি চলে এলাম। এর পরের পূর্ণিমা রাতে প্রস্তুত হলাম আমাদের অভিযানের জন্য। আমরা উত্তরায় দেখা করলাম রাত 11:30টার দিকে। উনি আমাকে একটা কালো সুতা দিয়েছিলেন। সেটা হাতে পেতে রেখেছিলাম এবং যেমন জামাকাপড় পরি সেরকম অন্য কোনো জামা পরে নিলাম। কালো সুতি কারণে আমার উপর কোনো জিন দিয়ে নজর রাখা হলে সেই জিন দিক হারিয়ে ফেলবে। আর অন্য জামাকাপড়ের জন্য সহজে আমাকে চেনা যায়। আবিদকে দেখলাম যেমন থাকে তেমনভাবেই এসেছে, শুধু জামাকাপড় কালো। বাড়ির পেছনের দিকে গেলাম আমরা। এদিকটায় বড় বড় ঝোপালো গাছের প্রচুর মশা আর পাতা পচা গন্ধে ভর্তি। আবিদ সেখানে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা বিড়বিড় করে কিছু পড়ে নিলেন। তারপর আমরা অনায়াসে দেওয়াল টপকে অপর পাশে চলে গেলাম। এর আগে আমি একা দেওয়াল টপকাতে চাইলেও পারিনি। যতবার উঠতে চেয়েছি ততবার অদৃশ্য দেওয়াল পার করতে পারিনি। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এটা কেমন করে হলো? আমি দেওয়াল ভেঙে দিয়েছি, পাল্টা জাদুতে। হোয়াইট ম্যাজিক? হ্যাঁ। বাহ! আমরা রওনা হলাম ভেতরে। লাল রঙের বাড়িটা প্রথমবার দেখলাম। অন্ধকারে কালো দেখাচ্ছে। কিছু দূর যেতে না যেতে একটা বিশাল কুকুর তেড়ে এলো আমাদের দিকে, ঝাঁপিয়ে পড়লো আবিদের উপর। আমি চিৎকার করে উঠলাম। আবিদ অবিশ্বাস্য দ্রুততায় তার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে কুকুরের গলার মধ্যে ঢুকিয়ে দিল। কুকুরটা
মারা গেল তৎক্ষণাৎ। আমি হাঁপ ছাড়লাম, কিন্তু স্বস্তি বেশিক্ষণ রইল না, কারণ মনে হলো হঠাৎ বাড়িটা জ্যান্ত হয়ে উঠেছে। আশেপাশে অশরীর অস্তিত্ব টের পাচ্ছি। ক্রমশ আমার হাত পা অসাড় হয়ে গেল। চোখের পাতাটাতে যেন কেউ জোরে জোরে করে টেনে বন্ধ করে দিচ্ছে। আমি অনেক কষ্টে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে আবির ঢলে পড়ছে। পড়ে গেলাম আমিও। মাথায় শক্ত কিছু দাঁড়াম করে বাড়ি পড়ল। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারলাম। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, মনে হলো বহুদূর থেকে কেউ করুণ সুরে আমায় ডাকছে। চোখ খুলে যখন তখন মাথা ভোঁতা যন্ত্রণা। জায়গা প্রায় অন্ধকার। বসে আছে একটা মজবুত কাঠের চেয়ারে, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। চোখ সরিয়ে শুয়ে আসতে বেশ খানিকটা সময় লাগলো। ভালোভাবে তাকাতেই আবিদকে চোখে পড়লো। আমার দিকে তাকিয়ে আছে, মিটমিট করে হাসছে। আশ্চর্য, হাসছে না, আমরা বন্দি হয়েছি। আবিদ বলল, মাথায় কি বেশি ব্যথা? ভালোই ব্যথা। মাথায় মনে হলো পট্টির মতো কিছু বাঁধা। আমাদের মাটির নিচে একটা ঘরে আটকে রেখেছে। এখন কী হবে দেখা যাক। আপনি কোনো জাদু করে দড়িটা খুলতে পারবেন না? লাভ নেই, এটা দৃশ্যমান দড়ি। আমাদের যে আটকে রেখেছে তার বহু অদৃশ্য দড়ি আমাদের আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। আমার গলা শুকিয়ে এলো। বললাম, তাহলে বুদ্ধির জোরে জিততে পারলেও জিতবো, নয়তো মরবো। বলতে হাই তুললো আবিদ, যেন মরার ব্যাপারটা ভাত খাওয়ার মতো স্বাভাবিক ব্যাপার। আমার খুব রাগ লাগলো। লোকটা আসলে কতটা কাজে সন্দেহ হতে শুরু করলো। আমি চুপচাপ বসে রইলাম। চোখ বুজে মনে মনে দোয়া পড়তে লাগলো অনবরত। দুমদাম করে বিকট শব্দে ঘোর কাটলো। তাকিয়ে দেখি ঘরটা উজ্জ্বল আলোয় জ্বলানো আছে। একটা বিশাল দেহের মহিলা আয়েশ করে হেঁটে এলেন আমাদের দিকে। মুখে বিদ্রুপ হাসি। তার বর্ণনা ঠিক বলে বোঝানো যাবে না। কালো গায়ের রঙের সাথে কালো কুচকুচে একটা শাড়ি পরেছে, কপালে কালো টিপ, উচ্চতা 6 ফুটের কাছাকাছি। এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। তার দাঁতগুলো সাদা ধবধবে। সাদা দাঁত বের করে হেসে আমাকে বলল, বাচ্চা মেয়ে, এসবের মধ্যে কেন পড়তে গেলে তুমি? সন্তান হারিয়ে শখ মিটেনি? গলাটা এত ভয়ানক যে আত্মা কেঁপে যায়। এই মহিলা চাইলে দু হাতে আমার ঘাড় মটকে দিতে পারে। সে এবার চোখ ছোট করে আবিদের দিকে তাকালো, হেসে বলল, তুই কি ভেবেছিলি আমাকে শেষ করবি? বলেই ভীষণ মজার কথা বলে ফেলেছে। এমন ভাব করে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। আমার হৃৎপিণ্ডটা এখন ছিটকে বেরিয়ে আসতে থাকে। আবিদ এবার দমে যেতে দেখা গেল না। সে পাল্টা হাসি দিয়ে বলল, হ্যাঁ চেয়েছিলাম, এখনও চাই। মহিলার হাসি থেমে গেল। আবিদের দিকে বিষ দিচ্ছি নিক্ষেপ করে আমার দিকে ফিরল। বলল, তোর স্বামীকে দেখবি? আমি চুপ করে রইলাম। মহিলা কাউকে ইশারা করে কি একটা বলল। তারপর কিছুক্ষণ পর দরজার শব্দ শোনা গেল। প্রতীকে এতদিন পর দেখে আমার ভেতরটা আরেকবার ভেঙে চুরমার হয়ে গেল। প্রতীক আগের মতোই আছে, সাদা, হাস্যোজ্জ্বল। দেখে মনে হচ্ছে এই তো বাড়িতে আছে, হাসি মজা করছে। কিন্তু ওর পাশের জনকে দেখে গা জ্বলে গেল আমার। আদিবা। আদিবা অনেক সুন্দর, আমার চাইতে অনেক বেশি। সে প্রতীকের এক হাত জড়িয়ে ধরে রেখেছে। আমাকে দেখে প্রতীকের কানে কানে কি যেন বলল। প্রতীক শব্দ করে হেসে উঠল। আমাকে এক পলক দেখে চিনতেই পারল না সে। চুপচাপ আদিবার হাত ধরে দাঁড়িয়ে রইল। মহিলা এতক্ষণ কিছু বলেনি। এবার দেখলি, এবার বল তুই কী চাস? আমি কিছু বলার আগে আবিদ তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার নাম কি? গুরুমা। এই নামে সবাই চেনে। আমি আবিদের দিকে তাকালাম। সে ভাবলেজির মুখে গুরুমায়ের দিকে তাকিয়েছে, আর গুরুমা তার দিকে। হঠাৎ গুরুমায়ের পেছন থেকে একটা কর্কশ শব্দ শোনা গেল। গুরুমা পেছন দিক ফিরে তাকাতে একটা সাদা বিড়াল লাফিয়ে তার উপর উঠে গেল। কিছু বোঝার আগে বড় নখ ঢুকিয়ে দিল তার একটা চোখের ভিতর। এক ঝটকায় বিড়ালটাকে নিজের উপর থেকে সরিয়ে দিল গুরুমা। বিড়ালটা ছিটকে পড়লো মেঝেতে। মাথাটা থেতলে গেল ওনার। এদিকে গুরুমায়ের ডান চোখ দিয়ে রক্ত ঝরছে। চোখটা চেপে সে আর থাম ধরে দাঁড়ালো। আবিদ বলল, আমাকে একেবারে হালকাভাবে নেওয়া উচিত হয়নি আপনার। আমার অসাবধানতার সুযোগে এই কাজটা করতে পারলি তুই? তার মানে তুই মহান কিছু হয়ে যাইস নাই। আমার ক্ষমতার সামনে তুই এই বিড়ালের মতো। ওর দিকে তাকা, তোর অবস্থা এমনই হবে। সাপের মতো ফোঁসফোঁস করে উঠল গুরুমা। আবির শুধু বাঁকা একটা হাসি দিল। পরক্ষণে ভয়ানক কাশি শুরু হলো তার। কাশতে কাশতে যেন ফুসফুসটা বের হয়ে আসবে। মুখ দিয়ে রক্ত বের হতে শুরু হলো তার। আমি চোখ সরিয়ে নিলাম। গুরুমায়ের মুখে হাসি। আবির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে, আর প্রতীকের মুখটা হাসি হাসি। এই প্রতীক কত নরম ছিল। আমার চোখে পানি এলে এদিকে আতঙ্কে বুক দুমদাম শব্দ হচ্ছে। অনেক সময় পর আবিদের কাশি থামলো। ঘরের বাইরে কোথাও ঢং ঢং করে ঘন্টা বাজতে শুরু করলো। 2 ঘন্টা, তার মানে রাত 2টো বাজে। গুরুমা আদিবা আর প্রতীককে নিয়ে ঘর থেকে বেরোলো। বাইরে থেকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ঘরটা গুমোট হয়ে গেল। মনে হলো কালো আধার আমাদের গ্রাস করতে এলো। আবির জোরে জোরে শব্দ করে একটা কিছু পড়তে লাগলো। সেটা কি বুঝতে পারলাম না। ভাষাটা একেবারে অচেনা। নিশ্চিত অন্ধকারের চোখে বসতে লাগলো আমার উপর। মনে হলো কেউ গলা চেপে ধরছে। আবিদ পড়ার গতি বাড়িয়ে দিল। আমার মনে হতে লাগলো অনন্তকাল পেরিয়ে গেছে।
গলার চাপ বাড়ছে। অনেক অনেক মুহূর্ত কেটে যাওয়ার পর আবিদ জাদুতে কাজ হলো। চাপ অন্ধকার কেটে গেল, দরজাটা খুলে গেল। আমরা আপনা আপনি বাঁধনমুক্ত হয়ে গেলাম। আবিদ হাঁপ ছেড়ে বললেন, তাহলে আমরা মুক্ত হলাম। এই মহিলার সাথে লড়ে লাভ নেই, তার চেয়ে পালিয়ে যাই চলুন। আবিদ কিছু না বলে হাত ইশারায় আমাকে তার সাথে যেতে বলল। বাইরে বের হয়ে দেখতে একটা সিঁড়ির উপরে উঠে গেছি। উপরে চোখ বাঁধানো আলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে চমকে গেলাম। গুরুমা, আদিবা, প্রতীক বসে আছে ডাইনিং টেবিলে। গুরুমায়ের এক চোখে ব্যান্ডেজ করা, তবুও দিব্যি হাসি। আমাদের হাত ইশারায় ডেকে বলল, এসো, জীবনের ডিনারটা আমাদের সাথেই না হয় করো। আমি কিছু বুঝতে পারলাম না। আবিদও স্থির হয়ে দাঁড়িয়েছে। খাবার টেবিলে সাজানো খাবার দেখে আটকে উঠলাম। লেতুস পাতার উপর মানুষের চোখ সাজানো, মানুষকে শুকিয়ে যাওয়া মাথা ফ্রাই করা, ঝোল ভর্তি একটা ডিশে তেলাপোকা ভাসছে, আস্ত বিড়াল পুড়িয়ে রাখা হয়েছে, আর একটা পা আয়েশ করে খাচ্ছে প্রতীক। আদিবা একটা কাঁটা চামচ দিয়ে ওর লিপস্টিকে দেওয়া ঠোঁটের কোণ বেয়ে রস গড়িয়ে পড়ছে। আমি কোনোরকম পেট চেপে বমি আটকালাম। আবিদ আমার একটা হাত ধরে বললেন, ওদিকে তাকাবেন না, ওগুলো আসল নয়, ইলিউশন। ও আমাদেরকে ভড়কে দিতে চাইছে, কষ্ট দিয়ে মারতে চাইছে। আমাদের এই ঘর ছেড়ে দিলে কেন জানেন? কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি ওকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, তার সাহস থাকে তাহলে এভাবে বন্দি না করে মেরে সরাসরি লড়াই করতে। তাহলে এখন সেটাই হবে, লড়াই। সামনে তাকান এবার। আমি সামনে থাকতে হতবাক হয়ে গেলাম। কিচ্ছু নেই, কোনো ডাইনিং টেবিলের চিহ্ন নেই। চাপা অন্ধকারে জমাট বেড়েছে। বড় একটা হল ঘরে দাঁড়িয়ে আছি আমরা। ঘরে প্রায় সব কিছুই দেখা যাচ্ছে না। আমাদের সোজাসুজি ঘরের অপর প্রান্তে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। সিঁড়িটা আলোকিত। আবিদ বলে, চলুন, ওই দিকে যেতে হবে আমাদের। আমি আবিদের পিছু পিছু উঠলাম। সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে। বড় ছাদ। আকাশে তারাদের মেলা উঠেছে। মাথার উপর থালার মতো গোল চাঁদ জ্যোৎস্নায় ভেসে আসছে চারিদিক। ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে প্রতীক। তার কাঁধে মাথা রেখে বসে আছে আদিবা। গুরুমা ছাদের ঠিক মাঝখানে পা ভাঁজ করে বসেছে। তার সামনে গোল বৃত্ত আঁকা। বৃত্ত ঘিরে চারপাশে মোমবাতি। তার বাম পাশে পড়ার ঘড়ি, ডান পাশে বড় থালায় কিছু রাখা। গুরুমা চোখ বন্ধ করেছিল। আমরা আসার পর বলল, আয় তোরা আমার অতিথি। আমরা সামনে এগিয়ে গেলাম। গুরুমা আমাকে বলল একটু সরে বসতে, আর আবিদকে তার মুখোমুখি। আবিদ বসলো। গুরুমার সামনে বৃত্তের ঠিক মাঝে মরার খুলি বসিয়ে দিয়ে আবিদকে বলল, তোকে এই খুলিটা ধ্বংস করতে হবে। আমার সব শক্তি এই খুলিতে জমা করে দিয়েছি। এটা ধ্বংস করতে পারলে আমি ধ্বংস হয়ে যাব, আর না পারলে ধ্বংস হবে তুই। সময় 10 মিনিট। দেখি কত ক্ষমতা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করছিস। ঠিক আছে। আবিদ সোজা হয়ে বসলো। তার দৃষ্টি সোজা খুলির দিকে। চাঁদের মেঘে আড়ালে ঢাকা পড়ে গেল। আমার চোখের সামনে মোমের আলোয় উজ্জ্বল আবিদের দুই চোখ এবং গুরুমায়ের উত্তপ্ত কালো মুখটা ভাসছে। খুঁড়িটা আবিদের দিকে মুখ করানো, দাঁত বের করে যেন বিদ্রুপ করছে সেটা। একটা শীতল পা কাঁপানো বাতাস বয়ে গেল আমাদের উপর দিয়ে। বাতাসে অশরীরে অশুভ গন্ধ। আমি শিউরে উঠলাম। পেটের ভিতরে বারবার পাক খেয়ে উঠতে লাগলো। মনে মনে যত দোয়া পড়তে লাগলাম। আবিদ প্রথমে একটা কিছু পরে ফু দিল মোমবাতিগুলো নেভানোর, কিন্তু যেগুলো যেন আগুনের শিখা নেই, বৈদ্যুতিক বাতি। একটু কাঁপলো না পর্যন্ত। আবিদ মোমবাতি বেষ্টন ভেতর হাত দিতে চাইল, পারল না। বাধা পেয়ে চিটকে সরে গেল হাতটা। তাকিয়ে দেখলাম চামড়া ঝলসে গেছে। এই মুহূর্তে খিলখিল করে হেসে উঠল গুরুমা। আবিদ কয়েক সেকেন্ড পর আবার দ্বিতীয় চেষ্টা শুরু করলো। পকেট থেকে একটা কৌটো বের করে সেটা থেকে কালো পাউডার নিয়ে ছিটিয়ে দিল আগুনের উপর, যাতে আগুন খানিকটা স্মিত হয়ে গেল, নিভল না। আবিদ আবারও বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। কাজ হলো না। এবার শার্টের বুক পকেট থেকে একটা লাল সুতো বের করলো। সুতাটা বৃত্তের চারপাশে ঘুরিয়ে এলো। দুই প্রান্তে একত্র করে টান দিল জোরে। সুতা ছিঁড়ে গেল। আবারও হেসে উঠল গুরুমা। পুরো ছাদ কাঁপিয়ে অট্টহাস্যিতে পুরো পৃথিবী থমকে গেল। আমি যে জ্ঞান হারিনি সেটাই ভাগ্য। গুরুমা বলল, আর 3 মিনিট সময়। আবিদ উঠে দাঁড়ালো। পুরো ছাদটা একবার চক্কর দিয়ে এলো। মুখে বিরাম নেই, একটানা পড়ে যাচ্ছে। সময় শেষ। আবিদ ঘুরে নিজের জায়গায় এসে জোরে ফু দিল। আগুনের উপর যেন ঝোড়ো বাতাস গেল। মোমবাতি নিভে গেল। গুরুমা অস্ফুট স্বরে একটা শব্দ করে উঠল। ঠিক তখনই একটা মোমবাতি জ্বলে উঠল। আবিদ ভেতরে হাত দিতে পুনরায় বাধা পেয়ে হাত সরল। গুরুমা উঠে দাঁড়িয়ে বলল, সময় শেষ, তুই মরবি এখন। আবিদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জ্যোৎস্নাও মরে গেছে। আকাশ জড়ো হয়েছে মেঘ। প্রতিটা মুহূর্তে পাথরের মতো ভারী মনে হচ্ছে। আমি চোখ বুজে ফেললাম। আর কয়েক মুহূর্ত জীবিত থাকবো হয়তো। প্রতীকের মুখটা চোখের সামনে ভাসতে লাগলো আমার। চোখ ছাপিয়ে জল হেরে উঠল। গুরুমা আর সময় নষ্ট না করে আশেপাশে রাখা থালা থেকে কালো কুচকুচে একটা লম্বা সাপ হাতে নিল। এতক্ষণ সেটা থালার মধ্যে ঘাপটি মেরেছিল। জিনিসটা যে সাপ কে জানতো। সেটা প্রচণ্ড আক্রোশের ছোবল বসাতে গেল আবিদের মুখে। ঠিক সেই মুহূর্তে কান ফাটানো শব্দ হলো।
আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি শুরু হলো। বৃত্তের মাঝখানে রাখা ফুলটা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ছিটকে সরে গেল চারপাশে। সাপটা মোমবাতির আগুনে পরে ছটপটের শব্দে নিমেষে পুড়ে ছাই হলো। গুরুমায়ের থরথর গা থরথর করে কেঁপে উঠল। দাঁড়াম করে বিশাল শরীরটি মাটিতে পড়ে গেল অজ্ঞান হয়ে সেরে। আবিদের কিছু নেই। সে জল চোখে তাকিয়েছে গুরুমায়ের দিকে। নিচতলার ঘড়িতে ঢং ঢং করে 3টা বাজার সংকেত। আমি হতভম্ব হয়ে বসে রইলাম অনেকক্ষণ। আবিদ আমার কাঁধে হাত রাখতে সম্বিত ফিরে পেলাম। জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? আবিদ হেসে বলল, মিশন সাকসেসফুল। আমি চারপাশে তাকালাম। গুরুমা অজ্ঞান। আদিবা তার মাথাটা কোলে নিয়ে রেখে যাচ্ছে অনবরত। প্রতীক যেখানে বসেছিল সেদিকে তাকাতে দেখলাম সে জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম তার কাছে। আবিদ বললেন, ওনাকে নিচে চলুন। আবিদ আমি প্রতীক ধরে নিচে নিয়ে আসলাম। আদিবা তখনও গুরুমা বলে চিৎকার করে ডাকছে। ভোরের আলো ফুটতে জ্ঞান হলো প্রতীকের। গতকাল তার চেহারায় জৌলুস ছিল, সেটা চলে গেছে। চোখের নিচে কালি মলিন মুখটা দেখে মনে হচ্ছে হঠাৎ তার বয়স অনেকটা বেড়েছে। চোখ খুলতে আমার মুখটা দেখতে পেল সে। মুচকে একটা হাসি ফুটে তার ঠোঁটের কোণে। ধীর কোণে বলে, নীলু, ওরা আমাকে আটকে রেখেছে। আমি কিছু বুঝতে পারলাম না। আবিদ বলল, ওনার দোষ নেই মিসেস নীলাঞ্জনা। ওনাকে আপনার মতো জাদু করা হয়েছিল। ওনার বশীকরণ জাদু, যার কারণে সব চেতনা হারিয়ে ফেলছেন তিনি। গুরুমা তাকে দিয়ে যা করাচ্ছিল তাই করেছেন। তবে ভিতরে ভেতরে কোথাও ওনার একটা চৈতন্য ঠিক কাজ করছিল, যার কারণে উনি জানতেন উনি আটকা পড়ে আছেন। আমি পথিকের দিকে তাকালাম। সে চোখটা ভালো করে মেলে আমার দিকে তাকিয়েছে। হঠাৎ জিজ্ঞেস করলো, নীলু আমাদের বাবু? আমি কেঁদে ফেললাম। আবিদ ওকে বলল, আপনি রেস্ট নিন, পরে সব বলা যাবে। আপনি তো অনেক ক্লান্ত না? হ্যাঁ, বলে চোখ জোড়া বন্ধ করে ফেলে প্রতীক ঘুমিয়ে গেল সাথে সাথে। আমি আবিদকে জিজ্ঞেস করলাম, গুরুমায়ের কী অবস্থা? জ্ঞান ফিরেছে? তারপর নিজেই চলুন দেখবেন। আমরা ছাদে গেলাম। গুরুমা বসে আছে মাথায় 2 হাত দিয়ে। আমাদের পায়ের শব্দে মাথা তুলল। খাপচারা দৃষ্টি খিলখিল করে হেসে উঠল সে। বলতে লাগলো, আমরা কিচ্ছু করতে পারবি না, কাজকলা করবি, হাতি কোথাকার। যা যা এখান থেকে, নইলে কিন্তু মন্ত্র পড়ে কুত্তা বানাই দেবো। হি। আবিদ বলল, মাথা গেছে। যখন বুঝতে পেরেছে তার সারা জীবনের সাধনা শেষ, তখন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আদিবাকে দেখলাম বিষ দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ ছুটে এসে আমার চুলের মুঠি ধরে জোরে থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আবিদটাকে টেনে সরালো। কয়েকটা চট থাপ্পড় পরে সে শান্ত হলো। কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আবিদকে বললাম, ধন্যবাদ, আপনার জন্য সব হলো। আবিদ মুচকে এসে বলল, আমি তো কিছুই করিনি। দেখেননি রাতে আমি কেমন ব্যর্থ হলাম সব চেষ্টা করো? তাহলে কেমন করে এসব হলো? আবিদ একটা নিঃশ্বাস ফেলে বলল, যিনি এত সব জাদু এবং জাদুকর সৃষ্টি করেছেন তিনি হয়তো এসবের অনাসৃষ্টি সহ্য করতে পারেনি। কোনো জাদুকর যদি সব শক্তির একটা জায়গা বড় করে রাখে আর পূর্ণিমা রাতে ঠিক 3টে বাজে সেই জায়গায় বজ্রপাত হয়, তাহলে সেই জাদুঘরের সব শক্তি বিনষ্ট হবে। গুরুমায়ের এক্ষেত্রে বড় ঝুঁকি নিয়েছিল। সে ধরেই নিয়েছিল আমি কিচ্ছু করতে পারবো না। আসলেও পারিনি। কিন্তু স্রষ্টা সহ্য করে না। সময় মতো বজ্রপাত হলো আর ধ্বংস হলো গুরুমা। কিন্তু 3টে বাজার শব্দ তো এসব কিছু পরে শুনলাম। হ্যাঁ, কারণ গুরুমায়ের বাড়ির ঘড়ি সে ইচ্ছে করে স্লো করে রেখেছিল, যাতে কেউ এখানে ঢুকে সময় হিসাব করে তার উপর কোনো প্রকার প্রভাব ফেলতে না পারে। রাতে আমিও বিষয়টা বুঝিনি। সকালে আমি ঘড়ির সাথে এইবারই ঘড়িটার সময় মেলাতে সব পরিষ্কার। আমার বুক থেকে এতক্ষণে ভারী পাথরটা নেমে গেল। সকালে সূর্যের আলোটা ভীষণ মায়াময় মনে হতে লাগলো। এত সুন্দর সকাল অনেকদিন দেখিনি। পরিশিষ্ট আদিবা যখন জানতে পেরেছিল প্রতীকের উপর করা সব জাদু চলে গেছে আর গুরুমা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন, তখন সেও প্রায় পাগল প্রায় হয়ে গেছিল। হঠাৎ একদিন শুনি আদিবা আত্মহত্যা করেছে। প্রতীক সুস্থ, এখন আগের মতোই সুখে আছি। মাঝের দিনগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছি। গুরুমা এখন পাগলের হাসপাতালে আছে। আবিদের বাড়িতে যাই মাঝে মাঝে। সেও নানান অভিজ্ঞতার গল্প শোনায়। তবে কোনটাও আমাদের ঘটনার চেয়ে ভয়ানক মনে হয় না আমার কাছে। সমাপ্ত। অশুভ ছায়া গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।